26-এর নির্বাচন মমতা জিরো। কি বলে? মমতা দিদিকে আমরা চাই না। তো মহা মুশকিল ভাই, উনি গদ্দার, উনি কথা দিয়ে কথা রাখেন না। না ভাই তোমরাই বলো উনি কথা দিয়ে কথা রাখবেন কি করে? কারণ প্রতিশ্রুতি মানেই উনি মেলা রকমের কথা দিয়েছিল, কথা দিয়ে কথা রাখেননি, ওই জন্য আমরা ওনাকে চাই না। বলতে পারেন আমার দোষ। মমতা একটা ভোটও পাবে না মুসলিমদের। 2026-এ নাকি মমতা ব্যানার্জি মুসলমানদের একটাও ভোট পাবে না। এটা আমি বলছি না, এটা এনারা বলছেন। তাহলে ভোটটা কে পাবে? ভোটটা নাকি হুমায়ুন কবির পাবে সমস্ত মুসলমানদের। বিবি সাইজে বোরখা পড়ছে, ইয়া পড়ছে, এভাবে মুখা হবে না। মানুষ বুঝে গেছে, মানুষ এর চাল বুঝে গেছে মমতা। আচ্ছা আমি শুধু একটাই কথা ভাবছি, এরা যে হুমায়ুন কবিরের জন্য এত বড় বড় বাতেলা মারছে, সেই হুমায়ুন কবিরের স্ট্যান্ডটা আসলে কোথায়? আসলে তিনি কি চাইছেন সেটা কি এরা জানে? নগর লড়বো, আমার হোম সিট আর বেলডাঙ্গা লড়বো, দুটো সিটেই জিতে দেখাবো, তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে জামাই আদরে আবার দলে। তাহলে যেখানে হুমায়ুন কবির নিজের মুখেই বলছে যে 2026-এ জেতার পরে নিজেই মমতা ব্যানার্জির কাছে যাবে, সেখানে গিয়ে বলবে এবং জামাই আদরে পুনরায় আবার 2026-এ তৃণমূলের সঙ্গেই যোগদান করবে। এছাড়াও জাস্ট ইদানিং সময়ে রিপাবলিক বাংলার যে সাক্ষাৎকারে যা বলেছেন আমরা সকলেই বঙ্গবাসী সেটা দেখেছি। অর্থাৎ একদম ক্লিয়ার বলা চলে, যদি 2026-এর ভোটের পর মমতা ব্যানার্জি যদি হুমায়ুন কবিরকে আবার তার দলে আসতে বলে, তাহলে হুমায়ুন কবির জামাই আদরে আবারও সেই দলে ঢুকবে। একদম ক্লিয়ার, এটা জলের মতো। কিন্তু আমি ভাই বুঝতে পারছি না সেখানে এই উচ্চিংড়ে গুলো বাবরের এই বংশধর গুলো বাবরি মসজিদ হওয়ার জন্য যেভাবে লাফালাফি করছে, যেভাবে তিরিং তিরিং করছে, আর যেটা বলছে যে মমতা ব্যানার্জি একদম শূন্য, একদম জিরো, 2026-এ মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হতে পারবে না। আজকে যেভাবে মুসলিমদেরকে হেনস্থা করা যাচ্ছে, তাতে মুর্শিদাবাদে মমতার হাত আছে। এতে মমতা একটা ভোটও পাবে না মুসলিমদের। ভাই তোরা যাকে নেতা বানিয়েছিস সেই 2026-এর ভোটের পর মমতা ব্যানার্জির সঙ্গে যোগদান করবে, তাহলে তোদের এই কথাগুলোর কোনো লজিক রয়েছে? আমরা আগামী দিন হুমায়ুন কবির সাহেব চাই, মমতা দিদিকে আমরা চাই না। উনি গদ্দার। এমন গুত্তনি দেবো না। উনি কথা দিয়ে কথা রাখেন না, উনি মেলা রকমের কথা দিয়েছিল, কথা দিয়ে কথা রাখেননি। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? বাবরের যে সমস্ত বংশধরেরা বাবরি মসজিদ হওয়ার জন্য একদম তিরিং তিরিং করে লাফাচ্ছে, সেই বংশধরেদের মধ্যে একটা নমুনাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো আর একটু কথাগুলো মন দিয়ে শুনবে। বয়স কত তোমার? 17 বছর। 17 বছর, তুমি ইট নিয়ে যাচ্ছ? হ্যাঁ। স্কুল যাওনি? না। কেন স্কুল যাওনি? স্কুল যাবো না আমরা। স্কুল যাবে না? না। কেন? হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন কবিরের সাথে মসজিদ বলে হ্যাঁ, খালি মসজিদ করলে হবে না। স্কুলে তো যেতে হবে। নারায়ে তাকবীর। না, শিক্ষা দরকার না আমাদের। কি না, শিক্ষা দরকার না আমাদের। কি তাহলে কথাগুলো মন দিয়ে শুনলে তো? বয়স কত? 17 বছর। এখনো ভোটার আইডি টুকুও হয়নি। স্কুল যায়নি কেন? বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে বলে তার জন্য স্কুলে যায়নি। এরপর যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে বাবরি মসজিদ হলেই হবে, শিক্ষার কোনো প্রয়োজন নেই, তখন বলছে যে হ্যাঁ বাবরি মসজিদ হলেই হবে, শিক্ষার কোনো দরকার নেই। স্কুল যাবো না আমরা। স্কুল যাবে না? না। কেন? হুমায়ুন কবিরের সাথে। খালি মসজিদ করলে হবে না, শিক্ষা দরকার না আমাদের। বাইগান। আচ্ছা এইবার আসা যাক আর একটা টপিকে। আজ থেকে জাস্ট কয়েকদিন আগেই ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ হয়েছিল এবং সেখানে প্যাটিস বিক্রেতাকে কেন্দ্র করে যে গন্ডগোল বা যে হট্টগোল হয়েছে সেটা নিয়ে এখন গোটা বাংলা জুড়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। তো এ বিষয়ে দেবাংশু ভট্টাচার্য আসলে কি বলেছে একটু প্রথমে শোনাবো আপনাদেরকে, তারপর কথা হচ্ছে। নিরপরাধ প্যাটিস বিক্রেতাকে মেরে তার পক্ষে তার সপক্ষে আবার ন্যারেটিভ নামাচ্ছেন বিজেপির কুচক্রীরা, লজ্জা করে না? বিজেপি একটা আবার ন্যারেটিভ একটা ভিডিও নামিয়েছে, ওই ভিডিওটায় নাকি দেখা যাচ্ছে লোকটা নাকি চিকেন প্যাটিসকে মিথ্যা বলে ভেজ প্যাটিস বলছিল। আরে দাদা বুদ্ধি অ্যাপ্লাই করুন, বুদ্ধি অ্যাপ্লাই করুন, বুদ্ধি অ্যাপ্লাই করুন। কোথাও লোকটা বলেনি যে হাতে যে প্যাটিসটা নিয়েছেন
ওই প্যাটিসটা চিকেন প্যাটিস, তার বদলে তিনি ভেজ প্যাটিস বলছেন। আপনারা এই ভিডিওটা দেখেছেন? হ্যাঁ দাদা, আমরা বাংলাভাষী বঙ্গবাসী সবাই ওই ভিডিওটা দেখেছি। আপনি হয়তো ঠিক করে ভিডিওটা দেখেননি, তার জন্য আপনাকে একটু ভালো করে দেখাতে চাইছি ভিডিওটা, সঙ্গে বাংলার মানুষ আর একবার দেখে নেবে। এই যে দেখো আগে ভিডিওটা, তারপর হচ্ছে তো এইবার এই চাটাংশু কি যেন বলেছিল যে প্যাটিস বিক্রেতা একবারও বলেনি যে এটা ভেজ প্যাটিস। তাহলে ভাই তোমরা ভিডিওর মধ্যে কি দেখলে? প্যাটিস বিক্রেতা বলেছে যে এটা ভেজ প্যাটিস, তাহলে মিথ্যে কথাই বলেছে, তাই না? যাই হোক, দেবাংশু ভট্টাচার্য আর কি বলছে আর একটু শুনি। যারা রাস্তাঘাটে প্যাটিস খান তারা জানেন একটা দোকানে ভেজ প্যাটিসও বিক্রি হয়, চিকেন প্যাটিসও বিক্রি হয়। ওই লোকটা যদি ভেজ প্যাটিস তুলে জিজ্ঞেস করে যে এটা ভেজ প্যাটিস তো লোকটা কি বলবে? বলবে না যে হ্যাঁ দাদা ওটা ভেজ প্যাটিস, ওর মধ্যে কিছু নেই? কোথাও লেখা আছে যে চিকেন প্যাটিস তুলেছিল লোকটা, সেটাকেও ভেজ প্যাটিস বলেছে? খুলে দেখিয়েছে লোকটা তখন? ভাই কিছু বলার নেই। আসলে কি বলতো, কোনো ব্যক্তি যদি আগের দিন গ্লাসে করে জলের মধ্যে হাওয়াই চটি ভিজিয়ে রাখে এবং পরদিন সকালে উঠে সেই হাওয়াই চটি ভেজানো জল পান করে, তাহলে ধীরে ধীরে তার মাথাটা এরকম তো হবেই, স্বাভাবিক। মিথ্যেবাদী ছোট লোক একখানা। এই চাটাংশু বলছে কি প্যাটিসটা কি খুলে দেখিয়েছিল যে সেখানে মাংস ছিল বা কিছু ছিল? ভাই ভিডিওতে দেখানোই রয়েছে যে খুলে দেখিয়েছে, তার জন্যই তো এত গন্ডগোল। একজন প্রকৃত দেশপ্রেমিক সে জাতীয় সঙ্গীত জানবে না? আশ্চর্য! দেশের জাতীয় সঙ্গীত কি বুঝি না, বুঝি না আমি। জাতীয় সঙ্গীত জানেন না? আমি বুঝি না বাবা। বড় বড় করে মানুষের রাষ্ট্রবাদের প্রমাণ চাইবে, তুমি নিজে যদি রাষ্ট্রবাদ হয়ে থাকো তুমি কেন দেশের জাতীয় সঙ্গীত জানবে না? গণমনয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জনগণ। এই ক্লিপটা দেখালাম, তার কারণ রয়েছে। প্রথমেই বলে রাখি, ব্রিগেডে যে 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল যেদিনকে, ওদিনকে কিছু চ্যানেল রয়েছে, কিছু দালাল চ্যানেল রয়েছে যারা আমাদের সনাতন ধর্মকে ছোট করার জন্যে সেই ধরনের কিছু পোস্ট, কিছু ভিডিও তারা উঠিয়ে এনেছে এবং আপলোড করেছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখেছে। যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কিছু সাধু সন্তেরা জানেন না ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কি, কিংবা তারা বলতেও পারছেন না জাতীয় সঙ্গীতটা ঠিকঠাক করে। আচ্ছা, এইখানে আমি তোমাদের সামনে একটা বিশেষ কথা রাখতে চাইছি, একটু মন দিয়ে শুনবে। জাস্ট ভাবো, একটা যে কোনো মানুষ, ভারতবর্ষের একজন মানুষ যিনি রোজ খাটেন রোজ খান, ঠিক আছে, যার বয়স মোটামুটি ওই 55 থেকে 60-এর কাছাকাছি, তিনি ছোটবেলায় পড়াশোনা করেছেন, ছোটবেলায় স্কুলে গেছেন, এই জাতীয় সঙ্গীত শুনেছেন, শিখেছেন, পাঠও করেছেন, কিন্তু বর্তমান সময়ে তিনি একজন ধরে নিন খেটে খাওয়া মানুষ। সুতরাং তিনি জাতীয় সঙ্গীতের সঙ্গে তার কোনো আর টাচ থাকবে না, যেহেতু তিনি আর শিক্ষার সঙ্গে জড়িত নন, তিনি খেটে খাওয়া মানুষ। এবং তিনি আমাদের ভারতবর্ষের যে সিস্টেম, সেই সিস্টেমের সঙ্গেও জড়িত নন, তিনি খেটে খাওয়া মানুষ। তো সেই মানুষটার কি জাতীয় সঙ্গীত মনে থাকবে? আপনাদের কি মনে হয়, মনে থাকবে? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এরকম মানুষের যারা রোজ খাটে রোজ খায়, যাদের বয়স হয়েছে মোটামুটি 50-60-এর কাছাকাছি, যেহেতু তারা জাতীয় সঙ্গীতের টাচে নেই বহুদিন ধরে, তারা পাঠও করেনি, সুতরাং তাদের মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তাদেরকে যদি একলা বলতে বলা হয় জাতীয় সঙ্গীত, তারা কিন্তু ভুল করবে, এটা নিশ্চিত, কারণ তারা এটার চর্চার মধ্যে নেই। ঠিক একই রকম ভাবে সাধু সন্তদের ক্ষেত্রেও একই হয়েছে জিনিসটা, কিন্তু তাদেরকে এইভাবে বদনাম করার চেষ্টা হয়েছে। এখানে শুধু সাধু সন্তদের নয়, ভারতবর্ষের সনাতনীদেরকেও এবং সনাতন ধর্মকেও বদনাম করার চেষ্টা হয়েছে। দেশের জাতীয় সঙ্গীত কি বুঝি না, বুঝি না আমি। জাতীয় সঙ্গীত জানেন না? আমি বুঝি না বাবা। আচ্ছা, এরা এখানে সেই সমস্ত মানুষদেরকে তুলে ধরেছে যারা আমাদের সিস্টেমের সঙ্গে জড়িত নয়, যারা একটু আদ্রু জাতীয় সঙ্গীতটাকে ভুল করে পাঠ করেছে। কিন্তু একটা কথা তো মেনে নেওয়া কখনোই যায় না, যে সমস্ত মানুষেরা আমাদের সিস্টেমের সঙ্গে, ভারতবর্ষের সিস্টেমের সঙ্গে জড়িত রয়েছে, যারা সরকার চালাচ্ছে, তারা জাতীয় সঙ্গীতটা ঠিকঠাক জানেন না, ঠিকঠাক পাঠ করতে পারেন না। বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ আশিস মাগে, তব শুভ আশিস মাগে, তব শুভ আশিস মাগে।
মা জয় হে তব জয় গাথা। যাই হোক, এইবার ভাই তোমাদেরকে আরো একটা ছোট্ট ক্লিপ দেখাতে চলেছি। এই ভিডিওটা মেনলি আমার মা বোনেদের জন্য। এই ভিডিওটা দেখার পর, এই ক্লিপটা দেখার পর যে সমস্ত টিএমসি সাপোর্টার্সরা রয়েছে, বিশেষ করে মা বোনেরা যারা টিএমসিকে সাপোর্ট করে, যারা টিএমসির মিটিং মিছিলে যায়, তারা কিন্তু এবার থেকে মিটিং মিছিলে যেতে অনেকখানি ভয় পাবে। মমতার সবাই গিয়ে বিপাকে মহিলারা হারালেন সোনার গয়না। বড় আশা করে গিয়েছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরে মমতা ব্যানার্জির ভাষণ শুনতে, আর সেই ভাষণ শুনতে গিয়ে মহা বিপদে পড়লেন কয়েকজন মহিলা। তাদের গলার হার ছিনতাই হলো জনসভার মাঝপথে। এটার নামই তৃণমূল কংগ্রেস। না মানে আমরা জানতাম যে চোরেরা এই দলের মধ্যে রয়েছে, তাই বলে মিটিং মিছিলের মধ্য থেকে মা বোনেদের গহনা এইভাবে চুরি করে নিয়ে পালাবে। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারে টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল বলতাম বাইকে। হ্যাঁ, সায়নী ঘোষ একদম ঠিক কথাই বলেছে। এখন দাদারাই বৌদিদের কাছে গিয়ে চাইবে, ওগো লক্ষ্মীর ভান্ডারের 100 টাকা দাও না, বাইকে টাকা ভরবো, সরি বাইকে তেল ভরবো। এটা তো বলবেই, কারণ আমার এই বাংলাতে মা বোনেদেরকে লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা দেওয়া হয়, 1000-1200 দেওয়া হয়। কিন্তু বাংলাতে যে কোনো কারখানা নেই, বাংলার ছেলেপুলেরা সমস্ত পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, এই রাজ্যে কোনো কাজ নেই, তো ইনকাম হবে কোথা থেকে? তারা নিজেরা ছেলেপুলেরা কোথা থেকে ইনকাম করবে? সায়নী ঘোষ তো নিজের মুখেই রাজ্যের কলঙ্কিত সত্যটা তুলে ধরছে। এই 14 বছরে আমরা যা করেছি, এই এত উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীতে কোথাও হয়নি এত স্কিম। হ্যাঁ, সে আর বলতে, আমার বাংলায় যে উন্নতি হয়েছে গোটা বিশ্বে নাকি আর কোথাও এমন উন্নতি হয়নি। হবে হয়তো, কলকাতাটা কবে হয়তো লন্ডন হয়ে গেছে, বহুদিন তো কলকাতা যাওয়া হয়নি, তাই দেখতে পাইনি আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানিও। ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই একটা হাইপ করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। লাইক और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।